আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার, এমনটি জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, জাতি এগোলে ভাষা এগোয়। প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। শুক্রবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উপলক্ষে তিনি এসব কথা বলেন। আর বাদলের রিপোর্ট। বই আর 2024 অনুষ্ঠানের শুরুতেই 52 থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থানের প্রামাণ্য চিত্র তুলে ধরা হয় 21শে ফেব্রুয়ারি ও বাংলা ভাষার গুরুত্ব। পরে 6 জন লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীকে সনদপত্র, ক্রেস্ট ও প্রাইজ মানি প্রদান করেন প্রধান উপদেষ্টা। বিশেষ অবদান রাখায় এবারে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক তুলে দেয়া হয় ভাষা গবেষক অধ্যাপক আবু মনসুর মোহাম্মদ আবু মুসার হাতে। আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন ব্রিটিশ কবি জোসেফ ডেভিড উইন্টার। আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষা প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি প্রদানে ভূমিকা রাখায় প্যারিসে বাংলাদেশ দূতাবাসকে পদক প্রদান করা হয়। গ্রহণ করেন রাষ্ট্রদূত জসিমউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতির অগ্রগতির সাথে ভাষার প্রসার লাভ করে বিশ্বের দরবারে সেই জাতির সম্মান বাড়ে। প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। সে ভাষা যত জটিলই হোক না কেন, জাতি এগুলে ভাষা এগোয়, ভাষার সম্মান বাড়ে। নিজ ভাষার নিবেদিত প্রাণ প্রচারকর্মী হওয়া সত্ত্বেও জাতির কাছ থেকে পৃথিবীর ভাণ্ডারে কিছু দেবার না থাকলে ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করা সম্ভব হয় না। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরিভাবে জড়িত। এ সময় পৃথিবীর সব ভাষা রক্ষায় প্রতিজ্ঞা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আবেগের কারণ তো আছেই, মস্ত বড় স্বার্থের কারণও আছে। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। করলে মস্ত ভুল কাজ করব। আর বাদল, আরটিভি, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে সূর্য সন্তানদের স্মরণ করল জাতি। অধিকারের প্রশ্নে বাঙালি মাথা নোয়াবার নয়, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের কণ্ঠে ছিল এমনই প্রত্যয়। তারা বলেন, 21-এর চেতনা বুকে লালন করেই 24 এনেছে ছাত্র জনতা। সাদিয়া কানিজের রিপোর্ট। 21 মানে আত্মত্যাগ, 21 মানেই গৌরব। 1952 সালের এই দিনে মাতৃভাষার দাবিতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন বাংলার ছাত্র জনতা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ। রাজপথ রঞ্জিত হয় সালাম, বরকত, রফিক, জব্বারদের রক্তে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষার স্বীকৃতি আদায় হয়েছিল 73 বছর আগে। বাংলার সাহসী সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফুটতেই শহীদ মিনারে নামে সব স্তরের মানুষের ঢল। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের স্রোত এসে মিলে স্মৃতির মিনারে। আমরা তো এই লক্ষ্যেই বাংলাদেশটা স্বাধীন করেছিলাম, যে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, নারী পুরুষের সমতা ভিত্তিক ন্যায্য একটা সমাজ, ন্যায্য একটা রাষ্ট্র হবে। আসলে সেই লড়াইটা তো থামেনি। সর্বস্তরে বাংলা ভাষার যে প্রচলন, সেই প্রচলনের যে লড়াইটা, সেই লড়াইটাও কিন্তু চলবে। ভাষা আন্দোলনের অনুপ্রেরণায় জাতি পেয়েছে স্বাধীনতার স্বাদ। আর তাই তো 21 কেবল শোকের দিন নয়, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার শপথ গ্রহণেরও দিন। কখনো আঘাত আসে তাহলে আবারও আমরা 52-এর মতো আবার ঝাঁপিয়ে পড়বো। আমি ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য এসেছি। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে শহীদ মিনারে এসেছি।
তরুণ প্রজন্মের ত্যাগের বিনিময়ে ২১ এসেছিল। তরুণরাই পারে বারবার বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন সূর্য ছিনিয়ে আনতে। শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে ছিল এমন দৃপ্ত প্রত্যয়। ৫২তে যখন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছিল বিজাতীয় ভাষা, সেদিন যদি এই প্রতিবাদের অগ্নি স্ফুলিঙ্গ না জ্বালাতো তাহলে আজকে বাংলাদেশ কোথায় থাকতো জানি না। একমাত্র বাঙালি বাংলাদেশের তরুণরাই ভাষার জন্য জীবন দিয়েছে, এজন্যই তাদের স্মরণে আজকে শহীদ মিনারে আসা। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি পরিবারের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। প্রত্যাশা করি যে সুষ্ঠু বাংলার চর্চা যাতে হয়, সুষ্ঠুভাবে যেন বাংলা এবং আমরা যাতে শুদ্ধভাবে লিখতে পারি, মানুষ যে চর্চা করে সেই প্রত্যাশা রাখি পুরো জাতির কাছে। বাংলার প্রয়োগ সব জায়গায় যেন সুষ্ঠুভাবে আমরা করতে পারি, এইটাই হয় আমাদের অঙ্গীকার। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ফ্যাসিবাদের পতনে অনুপ্রেরণা ছিল ২১। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতে ২১-এর চেতনা শেখ হাসিনার পতন সহ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সাহস জুগিয়েছে। জনগণের জন্য মুক্ত স্বাধীন দেশ করার প্রত্যয় জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন জাকির হোসেন রানা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিন বাঙালির রক্তে রঞ্জিত হয় রাজপথ। ওই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি, আর তার সিঁড়ি বেয়ে অর্জিত হয় ৭১-এর স্বাধীনতা। একই পথ ধরে আসে ২৪-এর গণ অভ্যুত্থান। হাসিনার ফ্যাসিবাদ মুক্ত জাতি তাই এবার মুক্তির ভিন্ন আমেজে শহীদদের রক্তের ঋণ কিছুটা শোধ দিতেই এই শ্রদ্ধা নিবেদন। মায়ের ভাষায় কথা বলাতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে সর্বস্তরের মানুষের পাশাপাশি অংশ নেয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শ্রদ্ধা জানায় দলের নেতাকর্মীরা। রিজভী বলেন, বাঙালি জাতির চেতনার বাতিঘর ২১। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, ২১শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। ২১-এর চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সার্জিস আলম সহ তরুণ প্রজন্মের নেতাদের। ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাথা। আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। নতুন প্রজন্ম তারা পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি, সেটার থেকে বের হয়ে আসতে চায়। আমরা এটা আর চাই না। এছাড়াও বাসদ, জাকের পার্টি ও বাম দলগুলোর নেতাকর্মীরাও শ্রদ্ধা জানায় শহীদ বেদিতে। ২১-এর চেতনায় জাতীয় ঐক্যের প্রত্যাশা তাদের। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে হাতে হাত রেখে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তাই তো সব মত, সব পথ আজ মিলে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আগামী দিনে ভেদাভেদ ভুলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার সবার মনে। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। পরম মমতা আর ভালোবাসায় জাতি স্মরণ করল অমর ২১-এর শহীদদের। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে জনতার ঢল। রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান একে একে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। শহীদ বেদি ফুলে ফুলে ছেয়ে যায় সাধারণ মানুষের ভালোবাসায়। যাদের আত্মত্যাগের বিনিময়ে মায়ের ভাষায় কথা বলা, তাদের প্রতি ভালোবাসা জানাতে ছুটে আসে শিশু থেকে বয়স্ক সব শ্রেণী পেশার মানুষ। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সারা দেশে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন জেলায় শহীদ মিনারে ঢল নামে হাজারো মানুষের। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছে নাদিরা সুলতানা। ২১-এর প্রথম প্রহরে রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারের ঢল নামে সব শ্রেণী পেশার মানুষের। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় জয়পুরহাট, নাটোরে। কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ভিড় ছিল সিরাজগঞ্জেও। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় হিলিতে।
চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল হাজারো মানুষের ঢল। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় শ্রদ্ধা জানান। দিবসটি পালিত হয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, পার্বত্য জেলা বান্দরবানে। খুলনার শহীদ হাদিস পার্কে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ভাষা দিবস পালিত হয় চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, কুষ্টিয়ায়। র্যালি শোভাযাত্রা হয় ঝিনাইদহে। ময়মনসিংহে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন সহ আলোচনা সভা, রক্তদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের জন্য বিশেষ মোনাজাতের পর শ্রদ্ধা নিবেদন করা হয়। যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয় গোপালগঞ্জে। শরীয়তপুর, গাজীপুর, ফরিদপুর ও রাজবাড়ীতেও ছিল শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ২১-এর প্রথম প্রহরে সর্বস্তরের মানুষের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয় বরিশালে। শ্রদ্ধা জানানো হয় পটুয়াখালীতে। কর্মসূচি ছিল ভোলাতেও। ঝালকাঠিতে আলোচনা সভা করে জামাতে ইসলামী। ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে রংপুরে। পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয় কুড়িগ্রামে। নানা কর্মসূচির আয়োজন করা হয় লালমনিরহাটেও। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয় নোয়াখালীতে। এছাড়া বাগেরহাট, লক্ষ্মীপুর, পিরোজপুর, নেত্রকোনা, নরসিংদী, নড়াইল, মাগুরা, হবিগঞ্জ, বরগুনা, রূপগঞ্জে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ভিড় করেন সব শ্রেণী পেশার মানুষ। নাদিরা সুলতানা, RTV। কারাবন্দী ATM আজহারুল ইসলামকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে কারো খেলার দাবার গুটি হতে চান না বলেও জানান তিনি। যতই ফেরার চেষ্টা করুক, মৃত্যুই ফ্যাসিবাদের অনিবার্য পরিণতি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিক। শহীদ দিবসের আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অরণ্য কফুরের রিপোর্ট। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভা করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ইতিহাসের নায়কদের সম্মান না দিয়ে উল্টো ক্ষমতালোভীরা ইতিহাস বিকৃত করেছে। ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা ছেড়ে পালালেও তাদের তৈরি বৈষম্য এখনো চলছে বলে অভিযোগ জামায়াত আমিরের। নির্বিশেষে সমস্ত মুসলিমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম। ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই। আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। ফ্যাসিস্ট আমলে আমি জেলে গিয়েছি, সেই অভিজ্ঞতা আমার আছে। এখন এই দুনিয়াবাসী, দেশবাসীর সাক্ষী থাকুক, ফ্যাসিজমের বিদায় নেওয়ার পরেও সেই একই ব্যক্তি আবার জেলে যাচ্ছে। এর আগে শহীদ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পুরানা পল্টনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ডাক্তার শফিকুর রহমান। অনেক সময় দেখবেন যে ঝাড়া দিয়ে বলদ উঠে দৌড় দেয়, অর্ধেক কাটা, শেষ পর্যন্ত কিন্তু পড়ে যায়, আর টিকতে পারে না। ওরা মনে করে যে না, আমার গলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো। না, ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। শহীদ দিবস উপলক্ষে আজিমপুর গোরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করে ইনকিলাব মঞ্চ। এ সময় সব ভাষাভাষী মানুষের জন্য মাতৃভাষা চর্চার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বাংলা ভাষাভাষী ছাড়াও অনেক মানুষ তো রয়েছে, তাদের ভাষাকে যদি আমি মর্যাদা দিতে না পারি তাহলে আমার 52-র কোনো মর্যাদা থাকে না। অরণ্য গফুর, RTV, ঢাকা। অমর 21শে ফেব্রুয়ারি আর বইমেলা একই সূত্রে গাথা। তাই তো শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দলে দলে মেলা প্রাঙ্গণে ভিড় করেন বইপ্রেমীরা। মাসব্যাপী চলমান বইমেলা প্রাণ পায় অমর 21শে ফেব্রুয়ারি দিনটিতেই। সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত টানা 13 ঘন্টা খোলা থাকে বইমেলার দুয়ার। এতে 21শে প্রথম প্রহরে ছোট শিশু থেকে শুরু করে সবার পদচারণায় মুখরিত হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। আরও জানাচ্ছেন শাকিলা করিম। যে দিনটিকে ঘিরে বাঙালির ভাষাপ্রীতি সত্তার পুনর্জন্ম, সেই দিন আজ মহান মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। আর তাই তো বইমেলার মাহেন্দ্রক্ষণ আজকের দিনটি। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করার মহিমায় উদ্ভাসিত দিনটিতে বইমেলার দুয়ার খোলে সকাল 7টায়। বরাবরের মতোই মেলায় লোক সমাগম আর বেচাকেনাও বেড়েছে।
আজকের দিনটাই বেছে নিয়েছে কারণ আজকে আমাদের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস আর আমাদের পরীক্ষাও শেষ হয়েছে, তো সব মিলিয়ে আসা। আমরা প্রত্যেকবারই বইমেলাতে আসি, এবারটাও আসছি আমার ছেলেকে নিয়ে। একটা আলিবাবা বই নিয়েছি আর আরেকটা ফল ড্রয়িং করার বই নিয়েছি। মা আমাকে বই কিনে দিয়েছে, আমি এখন অনেক খুশি। বইমেলা আর 21-এর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই বইমেলায় সন্তানদের নিয়ে আসা বলে জানান মা বাবারা। মা, দাদু আর দাদার সাথে আর্ট আর তারপর নানান রকম পেশা। বাচ্চাদের নিয়ে এসেছি, ওরাও এই দিনে তাৎপর্যটা বুঝুক এবং যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ওরা যাতে মনে রাখে। ছেলেমেয়েদেরকে এনেছি দেখাতে বাংলাদেশ, বাংলা ভাষা, আমাদের যে অস্তিত্ব বাংলাদেশ হিসেবে, এটা ভালো করে বোঝানোর জন্যই বই মেলায় আসা। আজ ভালো বই বিক্রি হবে বলে আশা করছেন বিক্রেতারা। আজকে সর্বোচ্চ পাঠক সমাগম হবে এবং বেচা বিক্রির দিক থেকে আমরা চাই বিগত দিনগুলোর তুলনায় আজকে সর্বোচ্চ বেচা বিক্রিটা দিতে। এখন ঘোরাফেরার মানুষই বেশি, পাঠক সমাজ খুবই কম। আজকে 21শে ফেব্রুয়ারির জন্য আশা করা যায় আজকে দিন ভালো হবে। আর এখন পর্যন্ত প্রায় আমাদের মোটামুটি ভালোই হয়েছে, আর শেষ অবধি বিকেলে লোক আসবে, ভালো হবে ইনশাল্লাহ আশা করা যায়। 21-এর চেতনায় উদ্ভাসিত এই মেলার মাধ্যমে প্রসারিত হবে জ্ঞানের আলো, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে যাবে 21-এর মূল্যবোধ, এমনটাই প্রত্যাশা সবার। শাকিলা করিম, RTV, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি মোহাম্মদ মাসুদকে সাবেক ঘোষণা করে তার বাসভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। রাত 8:30টার দিকে ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা আগামীকাল শনিবার ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী মিছিলের কর্মসূচি দেয়। এর আগে বিকেল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত ছবিতে প্রতিবাদ দাবিতে ঐক্য কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। গেল মঙ্গলবার কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষের পর থেকেই উত্তপ্ত কুয়েট ক্যাম্পাস। এরপর 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা ও ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখে কুয়েট সিন্ডিকেট। 2 ঘন্টা চেষ্টায় রাজধানী খিলগাঁয়ের একটি সমিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত 9:30টার দিকে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে ওই সমিলে আগুন লাগে। স্থানীয়রা জানায়, প্রথমে সমিলের একটি অংশে আগুন লাগে, পরে একটি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে আসে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। পুলিশ জানিয়েছে, মিলের পাশে একটি ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। এই আগুনে ওয়ার্কশপ সহ মোট 9টি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন সিলিন্ডার ছিল, এই সিলিন্ডার, এই ইনার পেইন্ট, তারপরে আপনার অক্সিঅ্যাসিডিন শিখা, আপনারা জানেন এগুলো সবই হাইলি কম্বাসেবল আইটেম এবং আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যে আমরা যেন আগুনটা ছড়াতে না দেই। কারণ এই গ্যারেজ এবং সমিলের আশেপাশে আপনারা দেখে থাকবেন যে 7তলা 8তলা হাই রাইজ বিল্ডিং, 10তলা এসব বিল্ডিং রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে বসবাস রয়েছে। যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ না নেয়া সহ দায়িত্বে অবহেলার অভিযোগে নাটোরের বড়াই গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বড়াই গ্রাম থানা পরিদর্শনে এসে সিরাজুল ইসলামকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করেন। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় 3 দিন পর মির্জাপুর থানায় মামলা হয়েছে। শুক্রবার ভোরে বাসে যাত্রী নাটোরের বড়াই গ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি জবানবন্দিতে ডাকাতির ঘটনা ও 2 নারী শ্লীলতাহানির বর্ণনা দিয়েছেন। গত সোমবার রাতে গাবতলী রাজশাহী রুটের আমরি ট্রাভেলসের ইউনিক রোডে রয়্যালসের একটি বাসে ডাকাতি হয়। হিসাবে যারা ছিল তাদের সাথে কথাবার্তা বলে যেটুকু আমরা জানতে পেরেছি, প্রায় 2 থেকে 2.5 ঘন্টারও ব্যাপী এই সময়টা তারা তাদের কার্যক্রমটি চালিয়েছে এবং এই কার্যক্রমের একটা পর্যায়ে রাতের শেষ রাতের দিকে ডাকাত দল নেমে যায় এবং বাসের যারা যাত্রী ছিল তারা ইন দ্য মিন টাইম কিছু দূর অগ্রসর হয়ে কালিয়াকৈরের কাছে কিছু দূর যাওয়ার পরে তাদের ভিতরে একজন যাত্রী 999-এ কল দেয়। কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে বাংলাদেশি 19 জেলে সহ 4টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। প্রায় 36 ঘন্টা পার হলেও তাদের ফেরত দেওয়া হয়নি। স্থানীয়রা জানায়, সাগর থেকে মাছ ধরে ফেরার পথে বৃহস্পতিবার সকাল 10টার দিকে প্রথমে শাহপরীর দ্বীপ ঘোলারচল থেকে 2টি নৌকা সহ 10 জেলে ও বেলা 3টার দিকে নাফ নদীর নাইখংদিয়া এলাকা থেকে আরও 2টি নৌকা সহ 9 জেলে অপহরণের শিকার হয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বিজিবির সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে। এর আগে 11 ফেব্রুয়ারি নাফ নদীর মোহনা থেকে একটি নৌকাসহ 4 বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান আর্মির সদস্যরা। অর্থ পাচারে গড়ে ওঠা বহুল আলোচিত বেগমপাড়ার কাহিনী নিয়ে নির্মিত হলো সিনেমা। বেগমপাড়া ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন, প্রযোজনা করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া। শুক্রবার সন্ধ্যা 6টা ও রাত 9টায় কানাডার ইয়র্ক হলে প্রদর্শিত হবে বেগমপাড়া ওয়েব ফিল্ম। ওয়েব ফিল্মটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরফান আহমেদ, আসিফ নাসারি, উইনশা নাইর, ইশরাত জাহান, নাইমা ফেরদৌসি, ইফাত শারমিন সহ অনেকে। নির্মাতা কামাল হোসেন বলেন, বেগমপাড়ায় যারা থাকেন তাদের সবার শত কোটি টাকার সম্পদ রয়েছে। ব্যয়বহুল জীবনযাপন করা ব্যক্তিরা বেশিরভাগ বাংলাদেশিদের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি আমলা। এসবই ওয়েব ফিল্মে উঠে এসেছে। বাংলাদেশ ও কানাডা প্রবাসী অভিনয় শিল্পীরা এখানে অভিনয় করেছেন। প্রথমেই উনি এরকম একটা রোল দিয়েছেন এবং একটা পর্যায়ে এসে আমরা রিয়েলাইজ আমাদের নাহিদা পা যদি কিছু বলেন। নাহিদা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাছে মুভি করার এবং একটা মুভি করেই ফেললেন এবং সবার থেকে obviously it's my first সন্ধ্যা দিয়ে শুরু করি। দারুণ কথা বলেছেন তিনি। আমাকে প্রথমেই উনি এরকম একটা রোল দিয়েছেন। ভারত সহ ব্রিক্স দেশগুলোর উপর 150% শুল্ক আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে এই হুমকি দেন তিনি। বলেন, ব্রিক্স দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরির চেষ্টা করে তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে। দায়িত্ব নেওয়ার পরই এ বিষয়ে ব্রিক্সকে সতর্ক করেছেন বলেও জানান তিনি। অভিযোগের সুরে বলেন, দীর্ঘদিন ধরে ব্রিক্স দেশগুলো ডলার ধ্বংসে পায়তারা করছে। তবে ট্রাম্পের এই হুমকির পর ব্রিক্স দেশগুলোর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্রিক্স হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।